স্যার এবার এই প্রশ্নটি দিয়ে আমি শেষ করব, কারণ এই কথাটি আমার হাইলাইটেও থাকবে, কারণ মানুষ আপনার মুখ থেকে শুনতে চান। এই যে আদালতে যাওয়া হলো এবং পরবর্তী ইডি তো দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের কাছে আবেদন করেছেন মৌখিকভাবে, অন্তত এখনো পর্যন্ত যা জানতে পারছি, যে তাড়াতাড়ি শুনানি হোক। শুনানি হলে কি সুরাহা হবে এই ঘটনার, আপনি কি মনে করেন? যা করেছি আমি কোনো অন্যায় করিনি। আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি, এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। তুমি আমায় খুন করতে এসছো, আমার আত্মরক্ষা করার অধিকার আছে। চোরের মতো কেন এসছো? তুমি চুরি করে সব মানুষের এসআইআর এর ডাটা তুলে নিয়ে যাচ্ছিলে। তুমি আমার বিএলএ 1 এর ঠিকানা, বিএলএ 2 ঠিকানা, সাধারণ মানুষের দরখাস্ত, তুমি সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে। যে অফিস আইপ্যাক কে আমরা অথরাইজ করেছি, আমাদের একটাই সবেদন নীলমণি, আর বিজেপির তো কয়েক কোটি। আমি ধারাবাহিক বলে আসছি, ভোট কেন্দ্রে যাবেন হাতে লাঠি নিয়ে, আত্মরক্ষার জন্য। একদম। যেই বাধা দিতে আসবে ওই লাঠি পিটিয়ে দেবেন, ব্যাস। তখন দেখবেন পুলিশ কত অ্যাক্টিভ হচ্ছে। আপনি সেক্ষেত্রে আইনি সহায়তা দেবেন তাদেরকে? 100 ভাগ। এবার স্যার আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কি আইনি সহায়তা দেবেন? কারণ তিনি বলেছেন তিনি আত্মরক্ষা করেছেন। তিনি গুন্ডামি করেছে, রাতের কথা গুন্ডামি বদমাইশি করেছে। আমি তো বলি আপাত মস্তক দুর্নীতিগ্রস্ত। কোনো কাগজ ছিল না, মমতাদির সামনেও কোনো কাগজ ছিল না ড্যাশবোর্ডের ওপরে, আর পেছনে স্বরূপ যেখানে বসে থাকে সেখানেও কোনো। মমতাদির গাড়ি যখন বেরোলো তখন মমতাদির গাড়িতে আপনারা সবাই ছিলেন, আমিও ছিলাম। আপনারা সব মিডিয়া দেখিয়েছেন এবং আপনারাও দেখার চেষ্টা করেছেন। আমি যতটা দেখতে পেয়েছি নিজের চোখকে অবিশ্বাস করতে পারবো না, একটা সাদা টাওয়েল ছাড়া আর কিছু ছিল। এখন আপনি বিচার করুন, তৃণমূলের নেতা হিসেবে সব্যসাচী দত্ত নাকি মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের চেয়ারম্যান মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে বেশি গুরুত্ব দেবেন, বেশি বিশ্বাস করবেন? প্রশ্ন উঠছে কয়েকটা। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছিলাম, তাকে আমার একদম সব থেকে গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রশ্নের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন ছিল, যে মুখ্যমন্ত্রীকে আত্মরক্ষা সত্যিই করেছেন, আত্মরক্ষা যদি করে থাকেন তাহলে কি আপনি তার পাশে দাঁড়াবেন? কি উত্তর দিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেটা আপনি একেবারে প্রতিবেদনের শেষে শুনবেন। কিন্তু আমার কয়েকটা প্রশ্ন আপনার কাছে। আপনি আমার দর্শক, দেখুন আমি আমার দর্শককে বোকা ভাবি না, অত্যন্ত বুদ্ধিমান, মেধাবী, মননশীল, যুক্তিবাদী দর্শক ভাবি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে কোনো জিনিস গুলিয়ে খাইয়ে দেওয়ার কোনো ন্যারেটিভ সেট করার উদ্দেশ্য আমার নেই। আমার কয়েকটা নির্দিষ্ট প্রশ্ন। ইডি সার্চ অ্যান্ড সিজারের সমস্ত অনুমতি নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তদন্তে গিয়েছিলেন। সেখানে বাধাপ্রাপ্ত হওয়ার পরেও তারা কিছু করলেন না। এখন আপনি ভাবুন, এই কেন্দ্রীয় বাহিনী নির্বাচন পরিচালনা করবে, আপনি নির্বিঘ্নে নিরাপত্তার সঙ্গে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন? আপনি মনে করেন পারবেন? অন্তত মনে করাটা কি যুক্তিসঙ্গত? আপনি উত্তর দেবেন। একটা গল্পের কথা মনে পড়ছে। রাজকন্যার বয়স হয়ে যাচ্ছে, রানী তখন রাজাকে বলছেন মেয়ের তো বয়স হয়ে যাচ্ছে, তাই এবার মেয়ের বিয়ে ঠিক করতে হবে। রাজা বলেন হ্যাঁ তুমি তো তাই ঠিকই বলেছো, কালকে বাজারে বেরোবো, জিজ্ঞেস করবো দুয়ে দুয়ে কত হয়, যে বলতে পারবে তার সঙ্গেই মেয়ের বিয়ে দেবো। রানী বললেন তাই হয় নাকি? তো যে কেউ বলে দেবে। রাজা বলেন হ্যাঁ বলে তো দেবে দুয়ে দুয়ে চার হয়, কিন্তু আমি তো বিশ্বাস করবো না দুয়ে দুয়ে চার হয়, আমাকে প্রমাণ করে দেখাতে হবে। কিছু মানুষ এখনো আছেন যাদের কাছে এই যে অভিযোগ উঠে আসে যে তৃণমূল এবং বিজেপির গোপন বোঝাপড়া, যাকে চলতি কথায় সেটিং বলা হয়, সেই সেটিং সত্যি আছে। তারা বলেন প্রমাণ দাও। আর কত প্রমাণ চাই? এখন প্রশ্ন হচ্ছে আর কত হাতে গরমে প্রমাণ চাই? আজকে যে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হলো, আপনারা আমরা যারা বিচার প্রার্থী মানুষ, বিভিন্ন সময় অসহায়, বঞ্চিত, যারা আদালতের কাছে বিচার পাবো আশা করি, আজকে আদালতে যে নজিরবিহীন ধুন্ধুমার পরিস্থিতির তৈরি হলো, এরপরে আদালতে আর বিচার পাওয়ার কতখানি সম্ভাবনা থাকবে আপনাকে ভাবতে হবে। এমন হই হট্টগোল, এমন বিঘ্ন সৃষ্টি করা হলো, অশান্তি সৃষ্টি করা হলো এজলাসে, যার জন্য বিচারপতি সুফরা ঘোষের এজলাস ছেড়ে বিচারপতি স্বয়ং মাননীয় বিচারপতি বেরিয়ে যেতে বাধ্য হলো। দিনের পর দিন শুনানি হবে না এমনটি আশঙ্কা প্রকাশ করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য।
আমার আপনার কাছে প্রশ্ন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করলেন, বললেন আমি যা করেছি বেশ করেছি, সে কথা আপনি শুনলেন, চর্বিত চর্বণ করে লাভ নেই। কিন্তু মিছিলের এজেন্ডা কি? গতকাল থেকে বেশ কয়েকটি জায়গায় আমার চোখের সামনে মিছিল হয়েছে, তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল। তাদের বক্তব্য হচ্ছে তৃণমূল ভবন কেন অভিযান করা হলো, ইডি জবাব দাও। তাদেরকে প্রশ্ন করেছিলাম যে ইডি তো তৃণমূল ভবনে যায়নি, তারা আইপ্যাকের কাছে গিয়েছেন এবং কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ নিয়ে তদন্ত করতে গিয়েছেন। আপনাদের এত তৃণমূল ভবনের কথা মনে হচ্ছে কেন? এখন প্রশ্ন হচ্ছে যেটা, তাদের কোনো সদুত্তর আমি পাইনি। আজকে দেখলাম মুখ্যমন্ত্রীর সঙ্গে মিছিলের সামনের সারিতে কয়েকজন অভিনেতা অভিনেত্রী, তাদের প্রত্যেকের নাম, সম্পূর্ণ নাম পদবী সমেত আমার জানা নেই, তাই আমি নাম উল্লেখ করব না। কিন্তু পার্নো মিত্রকে দেখলাম, যিনি সম্প্রতি যোগ দিয়েছেন বিজেপি থেকে তৃণমূলে, একদম সামনের সারিতে। আরেকজন ছিলেন সোহম, তার নাম আমি তার পদবী বলতে পারছি না, মাফ করবেন। শুভেন্দু অধিকারী না, শুভেন্দু অধিকারী তো এখন বিজেপিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন, তিনি, মুকুল রায় অসুস্থ। মানে শুভেন্দু অধিকারী, মুকুল রায়, মদন মিত্র, এই ধরনের, রাজীব বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়, তৃণমূলের যারা প্রথম সারির নেতা, তাদের কাউকে দেখলাম না। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, 2-2-4-এর কথা বলছিলাম, প্রমাণ করার কথা। এখন প্রশ্ন হচ্ছে, এত অসংখ্য অভিযোগ থাকা সত্ত্বেও কান পর্যন্ত পৌঁছানো গেলেও কেশাগ্র কেন স্পর্শ করা যাচ্ছে না? অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার করে দাপটের সঙ্গে বলেছেন আমাদের কেশাগ্র স্পর্শ করতে পারবে না, বিভিন্ন জায়গায় দেওয়াল লেখা হচ্ছে, যে যাই বলুক জিতবো তো আমরাই। এত আত্মবিশ্বাস কোত্থেকে আসে? এবং যদি এত আত্মবিশ্বাস জেতার বিষয়, তাহলে এত হাঙ্গামা করতে হয় কেন ভোটের দিন? প্রশ্ন আপনার কাছে আমার, উত্তর দেবেন কমেন্ট বক্সে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে কথা বলেছি, অনেকের কৌতূহল ছিল, নিরসন করার চেষ্টা করেছি। থাম্বনেল দেখে অবাক হবেন না, কারণ পরিষ্কার জিজ্ঞেস করেছিলাম যে ইডি অফিসাররা, তারা যদি নিজেদের কাজে গাফিলতি করেন, গাফিলতি তো আমি হই, আপনি হন, যিনিই হন ভারতবর্ষের নাগরিক, আইনের চোখে সবাই সমান, জুডিশিয়ারির চোখে সবাই সমান। তারা যদি বাধা সৃষ্টি করেন, সেই বাধাকে বাধা না দেওয়া, অর্থাৎ অপরাধ করতে দেওয়া, সেটাও কি সমান অপরাধ নয়? কি উত্তর দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য? আপনি কি উত্তর দিচ্ছেন কমেন্ট বক্সে জানাবেন। এবং আবারও বলছি, কান পর্যন্ত পৌঁছানো গেলেও বারবার মাথায় পৌঁছানো যায় না কেন? 2-2-4 আর কিভাবে প্রমাণ করতে হবে, উত্তর দেবেন আপনি। শুনুন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য এবং অনুরোধ, যদি প্রতিবেদন ভালো লাগে, আপনি যদি আমার চ্যানেলে প্রথমে এসে থাকেন, দয়া করে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, এবং পাশে থাকা যে বেল বাটনটি নোটিফিকেশন, সেটি প্রেস করে দিলে পরবর্তী প্রতিবেদনের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে। শুনুন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য। স্যার, খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় জানতে চাইবো। প্রথমেই আজকে মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে যে শুনানি হওয়ার কথা ছিল, সেই হাই ভোল্টেজ শুনানি স্থগিত হয়ে গেল এবং আ আদালত কক্ষে যে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হলো, একটা বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হলো, সেখান থেকে বিচারপতিকে পর্যন্ত চলে যেতে হলো। আপনি এটাকে কিভাবে দেখছেন স্যার? না, এটা তো আমি খুব বিস্মিত হইনি, কেন আমার তো অভিজ্ঞতা আছে। তৃণমূল কংগ্রেস তারা একটা মাত্র সংস্থাকে ভয় পায়, তা হচ্ছে বিচার অঙ্গনকে। হুম, নিচু আদালতের বিচারপতিদের ওরা ভয়টা দেখাতে পারে, হাইকোর্টের বিচারপতিদের কাছে, সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে ওদের একটু ভয়ের জায়গা। হুম, এছাড়া বিভিন্ন সংস্থাকে তো ওরা ইতিমধ্যে গুন্ডামির সঙ্গে যুক্ত করে নিয়েছে, পুলিশ প্রশাসন বলুন, সর্বত্রই তৃণমূলের গুন্ডামির সঙ্গে তারা সহবত করেন। কিন্তু বিচারপতিরা হাইকোর্টে সেটা করেন না, কিন্তু তাদেরও আতঙ্কিত করবার জন্য, প্রভাবিত করবার জন্য, ভয় দেখাবার জন্য তার ধারাবাহিক পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের আছে। এটা শুরু হয় যেদিন মমতার নির্বাচন চ্যালেঞ্জ করে যে মামলা হাইকোর্টে এসেছিল সেই সময় থেকে। হুম, তারপরে তো আমরা দেখেছি এই যে শিক্ষা দুর্নীতির মামলা ইত্যাদি, যে সমস্ত মামলাতে তৃণমূল সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন, সেই সমস্ত মামলা হলেই ওরা হাইকোর্টের লোকজন নিয়ে এসে প্রকৃতপক্ষে ভিড় করেন, হইচই করেন, স্লোগান শাউটিং করেন। ওরা ভাবেন এইসব করলে বিচারপতিরা একটু ভয় পেয়ে যাবেন, এবং অনেকে হয়তো খানিকটা ভয় পানও, দুর্বলতাও দেখান। আজকে যেটা হবে এটা খুব স্বাভাবিক, তৃণমূল কংগ্রেসরা সংগঠিতভাবেই গুন্ডামি করবেন, হইচই করবেন, এটা বোঝাই গিয়েছিল।
কাল যখন আমরা দেখলাম যে একদম। এইরকম একটা অত বড় অপরাধ করেছেন, তার সমর্থনে কিছু আইনজীবী মিছিল করছেন, হুম, হুম, তখনই আমি বুঝে গেছিলাম যে হাইকোর্টে মামলা করতে দেবে না ওরা, হুম, হুম, অশান্তি সৃষ্টি করবে। এবং সেটাই হয়েছে। এটাতে আমি অন্তত পক্ষে বিস্মিত নই, কারণ আমি এই জিনিস অহরহ ফেস করি ওদের কাছ থেকে। একদম, একদম। বরং অন্যান্য যাদের ধারণা ভরসা ছিল তারা বুঝুন। স্যার, একটা খুব উদ্বেগের প্রশ্ন। আপনি নিজেই স্যার বললেন যে হাইকোর্টকে আ যারা অপরাধ করছেন তারা ভয় পান। হাইকোর্টকেও যদি এইভাবে মানে বিচারপতিদেরকেও যদি এইভাবে তাদের কণ্ঠরোধের চেষ্টা করা হয় তাহলে আ বিচার প্রার্থীদের কি হবে স্যার? না, না, বিচার এখানে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক ব্যবস্থার ছিটেফোঁটা নেই। সুতরাং দেখলেন তো, মুখ্যমন্ত্রী নিজে গিয়ে গুন্ডামি করে সাক্ষ্য প্রমাণ লোপাট করছেন, আর সেখানে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে তাকে সুরক্ষা দিচ্ছেন। হুম, হুম। পুলিশ প্রশাসনের যে দায়িত্ব, আজকে আমি তো কালকে বিস্মিত হলাম না যে ওখানে মুখ্যমন্ত্রী কাউকে খুনটুন করতেন তাহলে হয়তো মনস্পন্থেরা তাকে সুরক্ষাই দিতেন, মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করতেন না, বরং যাদের খুন করা হবে তাদের পরিবারের লোককে ধরে ঢুকিয়ে দিতেন জেলে। হুম, হুম। এবং ইডির ভূমিকাও, ইডি তদন্ত করতে গিয়েছেন, তাদের সামনে থেকে ফাইল টাইল নিয়ে চলে গেল, ইডি ছুটে জগন্নাথ হয়ে নিল, তাদের একদম, যে আইনি অধিকার ছিল সেই অধিকার তারা প্রয়োগ করলেন না। একদমই। তারাও এখানেও যারা ইডি দেখেছেন, উনি শাহজাহানের মতো একটা ছুটকো গুন্ডা সন্দেশখালী, সেই ইডি লোকেদের পিটিয়ে দিয়েছে। হুম, হুম। এবং সর্বত্রই যেখানেই তৃণমূলের বিরুদ্ধে কেউ তদন্ত করতে যাচ্ছে পিটিয়ে দিচ্ছে। একমাত্র যেখানে সংগঠিতভাবে নাগরিকরা বা বামপন্থীরা বাধার সৃষ্টি করছে সেখানে তারা একটু ভয়টায় পাচ্ছে, এছাড়া তো তাদের ভয় কিছু নেই। ওরা জানেন আমরা গুন্ডামি করব, আমাদের নেত্রী গুন্ডার নেত্রী, তিনি ক্ষমতায় আছেন, প্রশাসন তার কথাতেই চলে। যারা আশা করছেন পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক পরিবেশে সুস্থভাবে বাঁচবেন, তারা দিবাস্বপ্ন দেখতে পারেন। স্যার, কয়েকটা প্রশ্ন করতেই হবে আপনাকে। সেটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকে প্রশ্ন তুলছেন যে ইডি হাইকোর্টে মামলা দায়ের করেছে, পার্টি করেছেন মুখ্যমন্ত্রীকে এবং সিবিআই তদন্ত চেয়েছেন, ফাইন। কিন্তু সিবিআই তদন্তের কি, কি ফলাফল হয়, কি, কি consequences হয় এখনো পর্যন্ত শেখ শাহজাহানের মামলারই কোনো নিষ্পত্তি হয়নি। অসংখ্য মামলা, আ অভয়া মামলা থেকে অসংখ্য কত বলবো, সারদা নারদা কত বলবো। কিন্তু প্রশ্নটা হচ্ছে যেটা সেই মুহূর্তে যখন দেখছেন সরকারি আধিকারিকেরা যে তাদের কাজে হস্তক্ষেপ করা হচ্ছে, যে জন্য তারা বিচার চাইছেন। সেই মুহূর্তে তাকে তো নিরস্ত করতে পারলেন না। মানে মুখ্যমন্ত্রীকে তো আটকাতে পারলেন না। এখন আর মামলা আমার করে তো কি হবে? এক্স্যাক্টলি এটাই আমার বক্তব্য। আমি যেটা বলতে চাইছি সেটা আপনি নিজেও বুঝতে পেরেছেন, প্রশ্ন করেছেন। যেই মুহূর্তে তোমার সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল, যখন অপরাধটা সংগঠিত হচ্ছে, তখন তুমি জগন্নাথ হয়ে বসে থাকলে, হুম, হুম। আর তারপরে আদালতে এসে ছিঁচকাদুনি, এর তো কোনো মানে হয় না। হ্যাঁ, এবার স্যার যেটা জানতে চাইছি যে আইনি সংস্থানটা কি? কোনো তদন্তকারী সংস্থা সিবিআই হোক বা ইডি হোক, তাদের কাজে যদি সে অবিলম্বে অবিলম্বে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জুরিসডিকশনাল কোর্টে গিয়ে তার বিরুদ্ধে সমাবেশ করানো উচিত। মানে সেই মুহূর্তে কি সেই আইনি সংস্থান ছিল এটা জানতে চাইছি। যে আজ মুখ্যমন্ত্রী থাক হোক, আছে, বিকাশ থাকবে রঞ্জন না কেন? ভট্টাচার্য হোক, XYZ যিনি যত বড় আই প্রভাবশালী আই মানুষই দেখুন, হোক। তুমি যতই বড় হও না কেন, আইন তোমার উপরে। মানে তাকে আজকে অ্যারেস্ট করা যদি, যেত সেই মুহূর্তে? নিশ্চয়ই, অন্তত ডিটেইন করা যেত? তিনি তিনি যেটা করেছেন সেটা সম্পূর্ণভাবে ভারতীয় দণ্ডবিধির দণ্ডপ্রাপ্ত সাজা পাওয়ার মতো যোগ্য অপরাধ তিনি করেছেন। আজকে ওখানে যদি অন্য যে কেউ গিয়ে এরকম ফাইল বই করে আনতো, তাহলে ইতিমধ্যেই দেখছেন তিনি হয়তো আজকে তিহার জেলে ভাত খাচ্ছেন। হুম। আইনকে তোমায় কার্যকর করতে হবে, আইন কার্যকরের সময় তো মুখ দেখলে হবে না। এইটাই তো ব্যর্থতা আজকে কেন্দ্রীয় সরকারেরও, প্রভূত দুর্বলতা। অনেকটা বোঝাপড়ার ভিত্তিতেই হয়তো, কেন আরএসএস এর নির্দেশ মমতাকে বিব্রত করা যাবে না, তার বিরুদ্ধে মোদী আর অমিত শাহ সাহস কোথায়? স্যার, সেই জায়গায় দাঁড়িয়ে আমার প্রশ্ন থাকবে যেটা যে আপনি বললেন যে যেকোনো সাধারণ মানুষকেই সেখানে অ্যারেস্ট করা হতো সবকিছু। কিন্তু এখন তো আর এখনো করা যায়, সেই এখনো ফাইলে করা কি যায়। এমনটা ভেবে নেওয়ার স্যার কারণ আছে যে যে আমি সমস্ত বুঝি না ওরা হাইকোর্টে কি মামলা করেছেন না মামলা করেছেন আমি জানি না, পিটিশন দেখিনি। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ওদের তো উচিত ছিল জুরিসডিকশনাল কোর্টে গিয়ে এরকম তিনি তার বিরুদ্ধে দরখাস্ত করে ব্যবস্থা নেওয়া। স্যার এমনটা তো তিনি তো ভেবে নেওয়ার আগে, হ্যাঁ, প্লিজ স্যার।
কিন্তু আর আইনের ঊর্ধ্বে নয়। একদমই। স্যার আমার সেটাই তদন্ত প্রশ্ন হচ্ছে, যে তাহলে তদন্ত ইডি আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ কেন আনা হবে না? আনা হবে তো, কেন আনা হবে, আনা উচিত তো। কারণ তারাও তো কর্তব্যে গাফিলতি করেছেন। তাদের বিরুদ্ধে হওয়া উচিত, এবং সেখানে মনোজ পন্থ সহ পশ্চিমবঙ্গে যে সমস্ত পুলিশ আধিকারিকরা ছিলেন যারা মমতাকে সাহায্য করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তারা আইনের কাছে দায়বদ্ধ। তার মানে দেখা গেল যে মুখ্যমন্ত্রী যদি কাউকে গিয়ে খুন করেন বা ধর্ষণ করেন, মনোজ পন্থা তখন মুখ্যমন্ত্রীকে প্রোটেকশন দেবেন যে তিনি মুখ্যমন্ত্রী বলে। স্যার চুরি করা যেমন অপরাধ, ডাকাতি মানে অপরাধ করা যেমন অপরাধ, তেমনি অপরাধ মানে আইন রক্ষকদের সামনে অপরাধ সংঘটিত হতে দেওয়াটাও কি একই রকম অপরাধ নয়? মারাত্মক অপরাধ, আরো বেশি অপরাধ। আরো যাকে বেশি অপরাধ। আইন, নিশ্চয়ই আইন যাকে অধিকার দিয়েছে, সবাই তো মানুষ, আমরা আমাদের আইনি অধিকার দিচ্ছে বলেই তো আমরা ক্ষমতাটা প্রয়োগ করি। পুলিশকে লোকে ভয় পায় কেন? যে পুলিশের হাতে আইন আছে, একেবারেই। পুলিশ এই আইন প্রয়োগ করে ব্যবস্থা নিতে পারেন, যে ব্যবস্থাটা অন্য কেউ নিতে পারে না। এছাড়া তো আর কিছু না। পুলিশের যারা চাকরি করেন তারা তো আমার আপনার মতো মধ্যবিত্ত ঘরের ছেলেরাই যান, কিন্তু তারা একদমই। আইনটা প্রয়োগ করেন আইনের শক্তির বলে। এখন যদি তারা আইন প্রয়োগ না করে বসে থাকেন তবে তাদের প্রতি ব্যবস্থা নেওয়া দরকার। কিন্তু স্যার এবার আমি একটা অন্য প্রশ্ন আপনাকে করব যেটা অত্যন্ত উদ্বেগের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে, "আমি যা করেছি বেশ করেছি।" আপনি নিশ্চয়ই সেই ক্লিপ দেখেছেন। আনন্দবাজার পত্রিকায় সেই ক্লিপ ভাইরাল হয়ে গিয়েছে। আপনি নিশ্চয়ই দেখেছেন। "আমি যা করেছি বেশ করেছি। আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে গিয়েছি।" ফাইন এনাফ, ফেয়ার এনাফ। কিন্তু প্রশ্নটা হচ্ছে যেটা যে সেই ফাইলে যদি না, আমার সত্যি বক্তব্য, উনি যদি বলেন উনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান হিসেবে গেছেন, তাহলে তিনি পুলিশ প্রোটেকশন নিলেন কেন? একদমই স্যার। কোন অধিকার বলে তিনি মনোজ পন্থকে নিয়ে গেলেন? এবং মুখ্য মনোজ সচিব কি পন্থ জন্য? কি, তবে ওই সমস্ত কথা বলে লাভ নেই। আমি যখন ধরা পড়ে যাব তখন আমি তৃণমূল, আর যখন ধরা পড়বো না তখন আমি মুখ্যমন্ত্রী। এই ধরনের দ্বিচারিতা হয় না। যেই মুহূর্তে তুমি সাংবিধানিক পদে গিয়েছো তখন তোমার অস্তিত্ব পরিচয় সেই সাংবিধানিক পদের। তাহলে ছেড়ে দাও, ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের গুন্ডামি নেতৃত্ব করছো, করো, কে বাধা দেবে? আইনটাকে প্রয়োগ করতে হবে কঠোরভাবে। দুর্ভাগ্য যে আমাদের দেশে আইন প্রয়োগের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা কঠোরভাবে প্রয়োগ করেন না। তার কারণ তারা দেখেছেন 2002 সালে গুজরাটে দাঙ্গা হয়েছে, মোদী মুখ্যমন্ত্রী পুলিশকে আটকে রেখেছেন। আজকে এই ঘটনার সত্য প্রকাশিত হয়ে গিয়েছে। সেই মোদী যখন দেশের প্রধানমন্ত্রী তখন তিনি তো এই সমস্ত আইন ভঙ্গকারীদেরই প্রশ্রয় দেবেন, এবং মমতা দিদিকে তাকে তো রক্ষা করতে হবে। স্যার সেই জায়গায় দাঁড়িয়ে একটা অত্যন্ত চিন্তার কথা যে যদি সত্যিই ধরে নেওয়া হয় সার্চ অ্যান্ড সিজারের সমস্ত অধিকার নিয়ে তারা সেখানে গিয়েছিলেন এবং সেখানে সত্যিই দুর্নীতির কোনো তথ্য ছিল সেই ফাইলে বা হার্ড ডিস্কে, তো মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো নিজে হাতে করে নিয়ে এসেছেন, অন ক্যামেরা আছে, সবাই দেখেছেন, তার হাতে ফাইল ছিল। তো এখন যদি সেই ফাইল আদালত ধরে নিলাম নির্দেশ দিলেন যে সেই ফাইল ফেরত দিতে হবে, তো সেই সমস্ত নথি ভরেই সে তিনি আবার লোপাট সেই হয়ে ফাইল যাবে তো, ফেরত কি দেবেন? হয়েছে? তা কি হয়? লোপাট হয়ে যাবে তো। দেখেননি আপনারা ওই আরজি করের মেয়েটি হত্যার পর ইমিডিয়েটলি তো সমস্ত সাক্ষ্য লোপাট করে দেওয়া হয়েছে। লোপাট করে দিয়ে একটা বেচারা সিভিক ভলেন্টিয়ারকে ফাঁসিয়ে দিয়েছে। এছাড়া তো কিছু নেই। স্যার সেটা অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা। কিন্তু মুখ্যমন্ত্রী নিজে এখানে জড়িত। তাহলে কতটা দেখুন, ভয়ঙ্কর ঘটনা আরো থাকতে পারে? এই আপনারা মুখ্যমন্ত্রী পদে যাকে বসানো হয়েছে তিনি মুখ্যমন্ত্রী পদের গুরুত্ব বোঝেন? তিনি কি জানেন আদৌ যে একজন মুখ্যমন্ত্রী হলে তাকে কত দায়িত্বশীল হতে হয়? জানেন না। তিনি শুধু জানেন গুন্ডামি করতে, তিনি গুন্ডামি করছেন, এবং গুন্ডামি করে তিনি আবার প্রত্যয়ের সঙ্গে বলতে পারেন যা করেছি বেশ করেছি, এবং এতে গুন্ডারা লালায়িত হচ্ছে। পাড়ায় পাড়ায় দেখবেন তৃণমূলী গুন্ডারা এখন উল্লাস করছেন যে যাই হোক, একটা শাহজাহান ছিল, এখন পাড়ায় পাড়ায় শাহজাহান হবে। স্যার এতক্ষণ তো কিছু তৃণমূলের তো এর আগেই তৃণমূলীরা বলতো থানায় যাবেন, কি হবে কি হবে, যান। আর এখন মুখ্যমন্ত্রীর ভূমিকা দেখার পর বলবো "ও, আমাদের নেত্রী তো দেখিয়ে দিয়েছেন"। দেখছেন না ওদের কিছু কিছু লোক কিরকম চিৎকার করে বলছে আমাদের দিদি বাঘিনী। তিনি তিনি বেআইনি কাজ করতে কিরম পারদর্শী। সুতরাং আমরা এখন সব বেআইনি কাজ, কোনো আইন মানবো না। এই তো কলকাতা শহরের বুকে দেখলাম, আমি পোস্ট করেছি, হেলমেট না পরলে আপনাকে পুলিশ দাঁড় করিয়ে ফাইন করে দেবে। সে হেলমেট টেলমেট ছাড়া হই হই করে দল বেঁধে তৃণমূলের মোটর বাইক বাহিনী ঘুরে বেড়াচ্ছে। কোথায় পুলিশ? কি ব্যবস্থা নেওয়া হয়েছে?
স্যার হেলমেটের কথা তো ছেড়েই দিলাম। মানে সে তো অত্যন্ত পেটি, মানে মুখ্যমন্ত্রীর ভাষায় পেটি ম্যাটার। আমার স্যার এতক্ষণ আমি টেকনিক্যাল এবং কিছু আইনগত প্রশ্ন করলাম। এবার রাজনৈতিক প্রশ্ন। একটা কথায় আপনাকে আমি একটু ডিফার করব স্যার। আপনি বললেন যে মোদিকে বা অমিত শাহকে দিদিকে বাঁচাতে হবে। কিন্তু বাঁচালেন না। আজকে দেখা গেল শতাব্দী রায় থেকে মহুয়া মৈত্র প্রত্যেক সাংসদকে তারা কিভাবে তুলে নিয়ে গেলেন এবং শতাব্দী রায় বললেন যে বিজেপি হলো বেগুনের বাচ্চা। বেগুনের কথা কেন মাথায় এলো জানি না। হয়তো ইস্ট বেঙ্গল মোহনবাগানকে বেগুন বলার জন্য। এবং তারপরে বললেন তৃণমূল হলো বাঘের বাচ্চা। তো এই বাঘের বাচ্চাদেরকে খাঁচাবন্দি করতে পারলেন অমিত শাহ, নরেন্দ্র মোদী। আপনি কি বলবেন না স্যার? দেখুন, আপনাকে না কিছু কিছু লোক দেখানো ব্যবস্থা তো নিতে হবে। আজকে যদি ওদের বিরুদ্ধে কোনো রকম পুলিশ সাধারণ সামান্য ব্যবস্থা নিয়েছে, এমন কিছু নেয়নি, তা না হলে তো এখন উত্তর ভারতে লক্ষ মানুষ রাস্তায় নেমে পড়ছেন। সেই লক্ষ মানুষ আগামী দিনে তো মোদি অমিত শাহর বাড়ি ঘেরাও করে রাখবে। অঙ্কিতাকে নিয়ে, আরাবল্লী নিয়ে, সেঙ্গারকে নিয়ে মানুষের তো বিক্ষোভের কোনো শেষ নেই। ওতে কিছু কিছু তো লোক দেখানো কাজ করতেই হবে। স্যার আমার আরেকটা অত্যন্ত চিন্তার প্রশ্ন। আপনাদের দলের পক্ষ থেকে এবং আমরাও অবশ্যই দেখি, শুধুমাত্র আপনাদের কথা কেন বলবো, পলিটিক্যালি কারেক্ট থাকার দায় আমার নেই। দেখতে পাই যে কিভাবে ভোট হয়, কিভাবে ভোট চুরি হয়, পঞ্চায়েত নির্বাচনে কাগজ খাওয়া হয়। এই সর্বভুক তৃণমূলকে আটকানোর জন্য যারা কাগজ পর্যন্ত খেতে দ্বিধা করেন না, তাদেরকে আটকানোর জন্য কেন্দ্রীয় বাহিনী সহায়তা নেওয়া হয়। কেন্দ্রীয় বাহিনীকে নিয়েই তো ইডি আধিকারিকেরা অভিযান করছিলেন। রাজ্য পুলিশের দেখুন, উপস্থিতিতে তো কেন্দ্রীয় বাহিনী কিচ্ছু করতে পারলো না। ভোট কিভাবে হবে? আমি আপনাকে বা বিভিন্ন মিডিয়া থেকে কতগুলো মিডিয়ার সময় খেয়াল থাকে না বলেছি যে কেন্দ্রীয় বাহিনী টাহিনী কিচ্ছু না, এরা পুতুল। হাতে লাঠি নিয়ে জনগণ যখন বুথে যাবে, আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকের হাতে একটা লাঠি, দেখবেন ভোট ঠিক মতো হবে। কোনো বাহিনীর দরকার নেই। সব তৃণমূলীরা পালিয়ে বেড়াবে, হইচই করবে, কিছুক্ষণ নাচানাচি করবে, দাদাকে ডাক, দিদিকে ডাক, এইসব করবে, তারপর পালিয়ে যাবে। কিন্তু স্যার আমাদের তো কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাতেই ভোট করতে হয়। কোনো প্রয়োজন নেই তো। আমি তো শাসক দল যদি মনে করে যে নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোট করব, তাহলে কোনো মতেই ভোটে কোনো বাহিনীর দরকার হয় না। আপনি আমার থেকে গ্রাউন্ড এক্সপিরিয়েন্স নিন। আমি তো বুথ বুথ ভিত্তিক কাজ করা ছেলে, আমার তো নিজের কাছে অভিজ্ঞতা প্রচুর একেবারেই, আছে। একেবারেই। সুতরাং গুন্ডামি তৃণমূল কংগ্রেসরা যদি না করে, বা যেখানে বিজেপিরা যদি না করে, বুথে বুথে আমার না করে, কোনো বাহিনীর দরকার নেই। কিন্তু এই অবস্থা কি সত্যিই হবে? মানে এই রামরাজ্য কি সত্যিই হবে? তারা গুন্ডামি করবেন না? না না, ওই লাঠি হাতে। আচ্ছা। আমি ধারাবাহিকভাবে বলে আসছি, ভোট কেন্দ্রে যাবেন হাতে লাঠি নিয়ে। আত্মরক্ষার জন্য। একদম। যেই বাধা দিতে আসবে ওই লাঠি পিটিয়ে দেবেন, ব্যাস। তখন দেখবেন পুলিশ কত অ্যাক্টিভ হচ্ছে। আপনি সেক্ষেত্রে আইনি সহায়তা দেবেন তাদেরকে। 100 ভাগ। এবার স্যার আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কি আইনি সহায়তা দেবেন? কারণ তিনি বলেছেন তিনি আত্মরক্ষা করেছেন। তিনি গুন্ডামি করেছে, রাত্রে করে গুন্ডামি বদমাইশি করেছে। আমি তো বলি আপাত মস্তক দুর্নীতিগ্রস্ত নীতিহীন একজন মানুষ। দুর্ভাগ্য পশ্চিমবঙ্গে যে এরকম একটা মানুষকে মুখ্যমন্ত্রী পদে বসানো হয়েছে। আজকে আমরা প্রতি মুহূর্তে প্রতি পদে পদে বুঝতে পারছি যে আমাদের মান মর্যাদা কোথায় নামিয়ে দিচ্ছেন, ধূলিসাৎ করে দিয়েছেন। স্যার আমার একেবারে শেষ প্রশ্ন। আজকে কুণাল ঘোষকে আমরা দেখলাম মিছিলে। তিনি তো আহত, তিনি চেয়ার নিয়ে গিয়েছেন হুইল চেয়ারে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে দেখা গেল চিত্রাভিনেতা নেত্রীদেরকে। সম্প্রতি যোগ দেওয়া পার্নো মিত্র, যদিও পুলিশ তাদেরকে একটু সরিয়ে দিচ্ছিলেন। কোনো তৃণমূলের পরিচিত মুখ, যেমন শুভেন্দু অধিকারী না, শুভেন্দু অধিকারী তো এখন বিজেপিতে আছেন। মানে কোনো পরিচিত মুখকে দেখা গেল না। এটা কেন স্যার, কি মনে হয়? না না, আরে উনি দেখুন, এই সমস্ত নাটুকেরা থাকবে, ওদের জিজ্ঞেস করুন তো কেন মিছিল করেছে, একজনও বলতে পারবে না। হুম। কেন ওদের কাজ থাকবে না। স্বরূপ বিশ্বাস কালকে নাচানাচি করবে যে এদের কাজ দেবে না, না গেলে পরে। আচ্ছা। ওই যে দেখবেন বহু মহিলা যারা আসে তাদের ভয় দেখানো হয় যে আমি মিছিল না এলে পরে তোমার লক্ষ্মীর ভান্ডার পাবে ঠিক, না। ঠিক। এর উপর কেউ কি স্বাধীনভাবে ওই তাদের কর্মসূচিকে সমর্থন করে ওখানে আসে? এটা কি কমিউনিস্ট পার্টির মিটিং এ আসছে যে সব ছেড়ে ছুড়ে দিয়ে নিজের গাঁট খরচা করে মিটিং এ যাবো? মানে আপনি সোহম নামের পদবি ভুলে গিয়েছি। তারা যারা আছেন ওই চিত্রাভিনেতা এসব করেন, তাদের সঙ্গে গ্রামের মহিলাদের কোনো, যারা সত্যিকারের আলো আলো থেকে বঞ্চিত পশ্চাৎপদ মানুষ, প্রান্তিক মানুষ, তাদের কোনো বেসিক ডিফারেন্স দেখছেন না তৃণমূলের আমলে?
না না, আবার ভুল করলে, উল্টো বড় বেশি ডিফারেন্স দেখছি। ওই গ্রামের মানুষ যারা বামেদের মিটিং এ আসে, তারা একটা নির্দিষ্ট জীবন জীবিকার লড়াইয়ের জন্য আসে। আর এরা যারা আসছেন, এদেরও জীবন জীবিকার লড়াই, যে দিদির পাশে না থাকলে অরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাস আমার আঁচলটি কেটে দেবেন। স্যার এবার এই প্রশ্নটি দিয়ে আমি শেষ করব, কারণ এই কথাটি আমার হাইলাইটেও থাকবে, কারণ মানুষ আপনার মুখ থেকে শুনতে চান। এই যে আদালতে যাওয়া হলো এবং পরবর্তী ইডি তো দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের কাছে আবেদন করেছেন মৌখিকভাবে, অন্তত এখনো পর্যন্ত যা জানতে পারছি, যে তাড়াতাড়ি শুনানি হোক। শুনানি হলে কি সুরাহা হবে এই ঘটনার, আপনি কি মনে করেন? কাজ করা হবে। এই যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শুনানি যে অভিযোগ, করতেই দেবে না, আপনি লিখে রাখুন, তৃণমূল গুন্ডারা জড়ো হয়ে হইচই করবে, অশান্তি করবে, পিসফুল হিয়ারিং করতেই দেবে না। আপনি আশঙ্কা প্রকাশ করছেন। একেবারে আমি যা জানি, ওদের যতটুকু দেখে জেনেছি তা থেকেই বলছি। অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য।